তোমাদেরকে দেখালাম সুমেরু টেন্ট কলোনি, আর বললাম যে আছে হিমলক টেন্ট কলোনিও আছে কেদারনাথ মন্দিরের অনেকটাই সামনে। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। আজকে আমরা জার্নি শুরু করছি কেদারনাথ থেকে সোনপ্রয়াগের দিকে, এবং তারপরে যাব সোনপ্রয়াগ থেকে আবার হরিদ্বারের দিকে। এই পুরো জার্নিটাই তোমরা এই পর্বে দেখতে পাবে। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, বাকিরা সব রেডি হয়েছে, আমরা জাস্ট বেরোচ্ছি, একবার কেদারনাথ মন্দিরকে আবার দর্শন করব, দিয়ে ব্যাস এখান থেকে বেরিয়ে যাব। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের যাত্রা। তো সবাইকে আরও একবার গুড মর্নিং। একদম কেদারনাথের মন্দিরের সামনে দিয়ে আমরা হোটেল রুমেও গুড মর্নিং বললাম, কিন্তু এখানকার একটা অদ্ভুত মাধুর্য আছে, আর যতবারই আসছি যতবারই দেখছি এখান থেকে সত্যি ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এখন সকাল প্রায় 9টা 10-15 বাজে, প্রচণ্ড ভিড়। আমরা দেখালাম আমি এক ঝলক, চারদিকে পুজোর লাইন। আমরা কালকে যে সময় পুজো দিয়েছিলাম সেই সময় একদমই ভিড় ছিল না, আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে ফেলেছি। তো আজকে চারদিকে ভিড়। তো এখান থেকে শেষবারের মতো কেদারনাথ দেবকে বিদায় জানিয়ে আমরা এবার নাবার পথে বেরোবো, মানে আমরা এবার নিচের দিকে চলে যাব। তো এখান থেকে আমাদের আবার যাত্রা শুরু হবে। তো চলো শেষবারের মতো কেদার বাবাকে প্রণাম করে আমরা নিচের দিকে নামতে থাকি। তো কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে এই যে শিলাটা রয়েছে, এটা হচ্ছে ভীমশিলা, ঠিক আছে। এইখানে 2013 সালে, সালটা আমি ঠিক বলছি কিনা আমার ঠিক মনে নেই, তবে যেবারে এখানে বন্যা হয়েছিল এই পাথর এই বন্যাটাকে এখানে ঠেকিয়ে দিয়েছিল। তো এটাই হচ্ছে সেই ভীমশিলা, যেটার অনেক মহিমা আছে। তো কেদারনাথ থেকে নামার পথে আমি একটা জায়গা দেখলাম, যেটা হচ্ছে এটা কেদারনাথের ঠিক আগেই পড়ে। এই জায়গাটা হচ্ছে একটা আশ্রম আছে, শ্রী রামানন্দ আশ্রম। কালকে যেটা আমি ওপর থেকে দেখাচ্ছিলাম, মানে হয় তোমরা আগের ভিডিওতে দেখেছো, যে একটা খুব খাড়াই রাস্তা, যেই রাস্তাটা যাওয়ার পথে এই আশ্রমটা পড়ে। তো তোমরা এখানে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। আমার কাজ হচ্ছে তোমাদের সব কিছু দেখিয়ে দেওয়া, তাই আমি আরেকবার যাওয়ার পথে এটা দেখতে পেলাম, তাই তোমাদের দেখিয়ে দিলাম। এখন দেখো জিএমবিএন এর নন্দী কমপ্লেক্স ছাড়াও কিন্তু আছে এই যে সুমেরু টেন্ট কলোনি, মানে নন্দী কমপ্লেক্সেও তো টেন্ট কলোনি আছেই। আর আরো এদিকে তো যাবে তোমরা কেদারনাথের পথে, এদিকে আরো উঠতে হচ্ছে। আরো কিছুটা এগিয়ে কিন্তু আছে হিমলক টেন্ট কলোনি, ওটাও কিন্তু খুব বেশ ভালো। তো চলো, আমরা তো আজকে ফিরতে ফিরতে এটা নজরে এলো বলে তোমাদেরকে একবার দেখালাম। তাহলে আমরা আবার নামি নিচের পথে। তোমাদেরকে দেখালাম সুমেরু টেন্ট কলোনি, আর বললাম যে আছে হিমলক টেন্ট কলোনিও আছে কেদারনাথ মন্দিরের অনেকটাই সামনে। তো আমাদের মতে বা আমাদের এক্সপিরিয়েন্সে সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে যে জিএমবিএন এর নন্দী কমপ্লেক্সই বুকিং করতে হবে সেটা নয়।
হ্যাঁ, রাশ টাইমে যদি আসো তাহলে জিএমবিএন এর যে অপশনগুলো আছে সেইগুলোর মধ্যে থেকে দেখে একটা বুকিং করতেই পারো। তবে টেন্টটাকে কিন্তু খুব সাবধানে বুকিং করবে, কারণ আমাদের যেমন হয়েছে, মানে 2 হাত দূরে কি 10 হাত দূর কি বলবো জানি না, মানে আমাদের বাড়ি থেকে হয়তো 4-5টা বাড়ি পেরিয়ে গিয়ে আমাদের বাথরুম, এরকম অবস্থা। তো এবার বুঝতেই পারছো এত ঠান্ডা এলাকা, যখন তখন যে বাথরুমে যেতে পারছি বা কিছু সেটা নয়, এমনি জল খাওয়া কম হচ্ছে, সবটাই হচ্ছে। আমরা যেরকম রুম বুকিং করেছিলাম, যদি ওরকম রুমটা তোমরা পরে বুকিং করতে পারো বা এখানে এসে যদি দেখতে পারো, তাহলেও আমার মনে হয় ভালোই হয়। তো আমরা এখন কেদারনাথের সেই গেট, যেখান থেকে কেদারনাথের ঢোকা শুরু হয়, সেই গেটটা আমরা এখন ক্রস করছি। আর ওপরে হেলিকপ্টার দেখতে পাচ্ছ তোমরা। তো যেদিনকে আমরা কেদারনাথ পৌঁছেছি সেদিনকে আর এটা দেখানো হয়নি, কারণ আমরা 10:30 প্রায় 10:35 নাগাদ ফিরেছি। মানে কেদারনাথের বেস ক্যাম্পে ঢুকেছিলাম। তো এইটা হচ্ছে ঘোড়া স্ট্যান্ড, ঠিক আছে, এখান থেকে ঘোড়া পাওয়া যায়। আমি তো আগেও বলেছি, আমি এখনো বলবো যে ঘোড়া ইউজ করা উচিত নয়, খুব ডেঞ্জারাস ভাবে নিয়ে যাওয়া নিয়ে আসা করে। আর দ্বিতীয়ত হচ্ছে পশুদের এত কষ্ট দেওয়া উচিতও নয়, কারণ এদের আমি সেই ভিডিওতে দেখিয়েছি যে খাওয়া দাওয়ার নামে খালি জল, আর ওই দিনের শেষে বেলায় একেবারে একটুখানি গুড় আর ছোলা অবশ্য দেখিনি, গুড়ই দেখেছি। এই হচ্ছে ঘোড়ার স্ট্যান্ড। তাই আমার কর্তব্য ইনফরমেশন দেওয়ার, তাই আমি একটুখানি দিয়ে দিলাম। এখান থেকে ঘোড়া তোমরা বুক করতেই পারো, কিন্তু ঘোড়া স্ট্যান্ড থেকেও এরকম ব্যাপার আছে। আমি আসার পথে কিছু লোকের থেকে শুনলাম, তুমি ধরো ঘোড়া বুক করলে, বুক করার পরে ওরা যদি বেশি দামে অন্য কাউকে পায় তাহলে বেশি দামে চলে যাবে। তুমি এবার তোমার ফ্যামিলিকে ডাকতে গেলে এসে দেখলে তোমার ঘোড়া বুক হয়ে গেছে। যার সঙ্গে কথা বলে বুক করলে সে তো তাকে নিয়ে চলে গেছে। যাই হোক, আর একটা জিনিস এখানে খুব স্ক্যাম হচ্ছে, আমরা আসার পথে পেয়েছিলাম, এখন তো সবাই নামার চলাপথে শুরু করেছি, কিন্তু আসার পথে আমরা এরকম 2-3 জনকে পেয়েছি যারা রাস্তায় বলবে তোমাদের আমার বউ টাকা হারিয়ে ফেলেছে বা আমার টাকাটা হারিয়ে গেছে, একটু হেল্প করে দাও। ঠিক আছে, শুধু এটা আমার এক্সপিরিয়েন্স বলছি না, আমি তো নিজে দেখেছি একজনকে। আমরা যখন উঠছিলাম তখন একজন নাভ ছিল ভদ্রলোক, তারা এরকম বলল যে আমি পরে দিলাম একজনকে, কিন্তু পরে গিয়ে দেখছি তাদের সব কিছুই আছে ঠিকঠাক। তো এই হচ্ছে ব্যাপার। তো এই স্ক্যামটা থেকে বেঁচে চলবে তোমরা যদি আসো, তাহলে একদমই এইসব জায়গায় টাকা দেবে না। এর ফলে কি হয়, যাদের সত্যি দরকার টাকাটার, তারা কিন্তু টাকাটা পায় না, কারণ তখন সেও ভাববে যে স্ক্যাম চলছে। যাই হোক, দেখো সামনের পরিবেশটা কত, প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর লাগছে। পুরো রাস্তাটা চওড়া হয়ে চারদিকে পাহাড়ে বরফে হয়ে ঠিক রাস্তাটা এক জায়গায় গিয়ে বেঁকে যাচ্ছে, দারুণ লাগছে। কি হলো? ধীরে ধীরে আমরা নামছি। এই যে আজকে যাত্রার শুরুতেই আমি বলছিলাম যে ফ্রড কেস, স্ক্যাম কেস, এই মাত্র আমাকে ধরেছিল। हर हर भोले नाम নিল প্রথমে, নিয়ে বললো থোড়া হেল্প করকে যাইয়ে। হ্যাঁ, পুরো ভালো আমাদের মতনই, মানে মালপত্র নিয়ে। তো বুঝলে, আমি এই জন্য সঙ্গে সঙ্গেই তোমাদের একটুখানি জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে অবস্থা।
তো এখানে মালপত্র কিন্তু পুরো ঘোড়ার ওপর দিয়ে, ঘোড়া গাধার ওপর দিয়ে কিন্তু মালপত্র পাহাড়ে তোলা হয়। সে লোহার জিনিস হোক, ওই বাড়িঘর তৈরির জিনিস হোক, খাবার, সব কিছু আর কি, সব কিছুই ঘোড়ার থ্রুতে ওপরে ওঠে, ঘোড়া গাধা এইসবের ওপর দিয়ে। এখন দুপুরে 1:30 বেজে গেছে, ওই 1:37 বাজে আর কি। তো আমরা এখন একটা দোকানে বসে পড়েছি ম্যাগি খেতে। আমার ভাই এই যে খেয়ে বেড়াচ্ছে। খেয়ে আবার কোথায় বেড়ায় বলো, তোমরা বলো, খেয়ে কোথায় বেড়াতে পারে? না মানে ওই খাচ্ছে। আর এই যে সবাই যারা যাচ্ছে আজকে, আবার কিছু জন নামছে আমাদেরই মতো। আর আমরা এই গরম গরম ম্যাগিটার জন্য ওয়েট করছিলাম, যেটা এসে গেছে। আমাদের হাঁটুর বাটি খুলে গেছে। দেখো ম্যাগি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, কি ভালো লাগছে। পাহাড়ের ম্যাগি যে কোনো জায়গাতেই ভালোই হয়। 10 টাকার ম্যাগিকে 50 টাকা না 60 টাকায় আপাতত উপরে দিচ্ছে, আর নিচে 50 টাকায় দিচ্ছে। যাকে চলো আমি আর সময় নষ্ট না করে খেয়ে নিই। নেবে কি দাঁড়াবো নাকি? দাঁড়াতেই পারি এখানে। তো আমরা শর্টকাটে চলছি, কিন্তু সত্যি কথা বলতে শর্টকাটে চলা উচিত নয়, সবাই তাই বলে, আমরাও তাই বলছি। শর্টকাট রাস্তা না সত্যি খুব খতরনাক। এখন আমরাও জানি আমাদের পায়ের কোনো জোর নেই, আমরা খুব রিস্ক নিয়ে চলছি, কাজ করছি, ঠিক আছে। কিন্তু সত্যি এত ক্লান্তি হয়ে গেছে না শরীরটা, কিছু করার নেই। তাই ওই লোভে পড়ে শর্টকাট নিচ্ছি, কিন্তু চেষ্টা করবে তোমরা শর্টকাট না নেওয়ারই। এই যে পুরো রাস্তাটা পুরো ঘুরে আসতে হতো, সেটা আমরা শর্টকাট নিয়ে নিচ্ছি। এটা কিন্তু সত্যি খুব খতরনাক। রাস্তাগুলো দেখো, একটা স্লিপ কাটলে শেষ। এই যে সাদা রঙের গেঞ্জি পরে ভদ্রলোক যাচ্ছে, ইনিও কিন্তু এই শর্টকাটে পড়ে গেছে, ঠিক আছে। তা আমরা সাবধানেই যাচ্ছি, কিন্তু ওই বললাম এত ক্লান্তি, এত কষ্ট, তাই আমরা শর্টকাটটা নিয়েছি। তো চেষ্টা করবো আর নেব না, কারণ একটা বড্ড ভয়ঙ্কর শর্টকাটটা নিয়েছি। তো আমরা এখন ভীমবালি ব্রিজ ক্রস করছি। আমার পায়ের অবস্থাও খুব খারাপ, হাঁটুতে একটুখানি চোট ছিল আসার আগে, ঠিক আছে। পুরোপুরি সেটা ছাড়েনি, 2 দিন একটুখানি ট্রিটমেন্ট করেছি, তো ভেবেছি হ্যাঁ ঠিক হয়ে গেছে, কিন্তু খুব খারাপ কন্ডিশন। তো এই জন্য অনেক সময় লেগে গেল, না হলে আরও তাড়াতাড়ি, আরও ঘন্টা খানেক আগে পৌঁছে যেতাম। এই যে যাওয়ার সময় তোমরা দেখেছিলে এই ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করছি আমি, কারণ বাজে 5টা প্রায়। এই ব্রিজটা কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম, এই ব্রিজটা দিয়ে এখনো দেখো কত লোক যাচ্ছে, আর সরকার থেকে কিন্তু সাবধান বাণী দেওয়া আছে, ঠিক আছে। তাও এত লোক ওটা যাওয়া করছে। এরপরে ভেঙে গেলে হবে সরকার সারায় না, সরকার কিছু দেখে না, ঠিক আছে, তখন সরকারের দোষ। সব কিছু কি সরকারের দায়? তোমরাই বলো তো। ওটার জন্য তো নতুন ব্রিজ করে দিয়েছে সরকার, ওখানে সাবধান বার্তাও লিখে দিয়েছে, তাও মানুষজন এখান দিয়ে যাবে। সামনেই দেখা যাচ্ছে গৌরীকুণ্ডের গেট। আমরা ভেবেছিলাম 8টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু যা রাস্তা, তার উপরে এই ঘোড়ার উপদ্রব, মানুষের চলা দায়, তো অনেক কষ্টে আমাদের পায়ের অবস্থা সত্যি খুব খারাপ।
তো আমরা প্রায় এসে গেছি। মুখ চোখ দেখলে তোমরা তো কি বলবো আর, তোমাদের অবস্থা মুখ চোখের খারাপ, পুরো বিধ্বস্ত আর কি, চুলের জায়গায় নেই, দম নেওয়ার ক্ষমতা নেই। দুষ্টু রেগে মেগে ব্যাগ খাত্র ফেলে দিয়েছে। তো এটা রাস্তার উপরে বিরক্ত না, ব্যাপারটা হচ্ছে ওই আর কি, সব কিছু নিয়ে একটা বিরক্তি। তো চলো এবার গৌরীকুণ্ডে পৌঁছেই গেছি প্রায়, দেখতেই পাচ্ছ গেট। ওখান থেকে আমরা সোনপ্রয়াগ যাব এক্ষুনি, 10-15 মিনিটের রাস্তা আছে গাড়ি নিয়ে। শেয়ার গাড়ি করে নেবো এখান থেকে, যেমনভাবে এসেছিলাম 50 টাকা শেয়ার গাড়ি পার হেড, সেটা ধরে সোনপ্রয়াগে গিয়ে হোটেল করে তারপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? তো আমি এই সবে গৌরীকুণ্ডতে এসে বসলাম আর কি, যেখানে আমরা লকার রুমে মানে ক্লক রুমে ব্যাগ রেখেছিলাম আর কি। তো দুষ্টুরা আনতে গেল ব্যাগ, আমি বসে গেলাম এখানে। জানি না এখন আমরা সোনপ্রয়াগের জন্য বেরোবো কিনা, আর আমার কথা কতটা শোনা যাচ্ছে আমি সেটাও বুঝতে পারছি, কারণ অবস্থা খুবই খারাপ। তো দেখি ব্যাগ ট্যাগ নিয়ে আসুক, কতদূর কি করা যায়। তো আমরা আলটিমেটলি সোনপ্রয়াগ যাচ্ছি। সোনপ্রয়াগের গাড়ির স্ট্যান্ডে এসেছি আমরা সোনপ্রয়াগের গাড়ি নেওয়ার জন্য। তো এখন বুক করা হয়ে গেছে, যেগুলো আছে সেগুলো বুক হয়ে যাক, মানে বেরিয়ে যাক। এখানে পুলিশ তাড়া করছে আমাদের, ভিডিও করছি বলে। যাই হোক, তো আমরা বেরিয়ে যাই, তারপরে কথা বলবো। তো সোনপ্রয়াগে অনেক খুঁজে এখন 11:15 বেজে গেছে, খুঁজে একটা হোটেল পেয়েছি। তো চলো ফটাফট একটু হোটেলটা দেখিয়ে দিই, কারণ খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খেতে হবে তাড়াতাড়ি, আর শরীর দিচ্ছে না, প্রচুর ধকল গেছে আজকে। তো এই হচ্ছে আমাদের রুম, এখানে ডবল বেডে 2টো বেড রয়েছে আর কি। আমাদের মালপত্র বার করছে, এখানে ব্ল্যাঙ্কেট সবই দেওয়া আছে। রুমটা বেশ ভালোই, ইন্টেরিয়ালটা খুব সুন্দর, দেখো। ভালো এই রুম যদি, হ্যাঁ সুন্দর, ফল সিলিং করে একদম। অল টাইম গিজার আসবে এখানে। এই রুমটা যথেষ্টই ভালো, মানে 4 জন শুতে পারবে এবং 1000 টাকা পার হেড পড়ছে, মানে 4000 টাকা রুমের চার্জ। সেই হিসাবে সবসময় গিজার অন থাকতে পারে এবং সবসময় গরম জল তোমরা পেতে পারো, যথেষ্টই ভালো। সোনপ্রয়াগে মানে যেখানে 300 টাকায় ডরমেটারি পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে বাথরুম পায়খানার কোনো ঠিক নেই, ওর থেকে এরকম রুম নেওয়া আমার মনে হয় ভালো হবে অবশ্যই। তো চলো রুম টুরটা, আমরা বাথরুমের টুরটা একবার দেখি না। চলো তাহলে বাথরুমটা একবার দেখিয়ে দিই। তো এখানে চিরাচরিত বেসিন তো রয়েছেই, এখানে একটা মিরর রয়েছে, এই যে গিজার, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, আর এটা তো যা থাকে। তো বাথরুম বেশ জায়গাও আছে, বেশ চওড়া। তো এই হচ্ছে ব্যাপার, আমি রুমটা মোটামুটি দেখিয়ে দিলাম, আর কিছু দেখানোর নেই। এখানে সুন্দর একটা এটাকে কি বলে, কার্পেট বলে, হ্যাঁ একটা কার্পেট সুন্দর পাতা আছে। তো যাক, আর কিছু বলার নেই, রুমটা খুব সুন্দর। এবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো রুম টুরটা তোমরা দেখেই নিলে। তো এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে তলায়, তো আমরা খাবার দিয়ে এসেছিলাম, তো আমরা এক্ষুনি চলে যাচ্ছি খেতে। তো চলো খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। সোনপ্রয়াগে তাড়াতাড়ি ঘর খুঁজে এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি। আমি এই যে আমার এটা থালি, এই যে আমার ভাই খাচ্ছে, শুভ খাচ্ছে। আচ্ছা থালিতে কি দিয়েছিল, যদিও বা খাওয়া শুরু হয়ে গেছে। আমরা 2টো থালি নিয়েছি, ভেজ থালি, তার মধ্যে দিয়েছে এরকম 1 বাটি করে ডাল, আর 4টে করে রুটি দিচ্ছে, তার সাথে দিচ্ছে অল্প কটা ভাত, পেঁয়াজ, আর একটা করে সবজি। শুভ যেরকম পুরোটাই ভাত নিয়েছে, তাই 4টে রুটির জায়গায় অনেকটাই ভাত দিচ্ছে। আর আমার ভাই 4টে রুটি নিয়েছে, সেই থালিরই ভাতটা আমি এই যে নিয়ে নিয়েছি। তো চলো হাত দেরি না করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। যারা একজন খাচ্ছে, এমনি টেস্ট ভালো, আমি টেস্ট করে দেখে বলছি তোমাদেরকে। চলো আর দেরি না করে এবার আমিও খাওয়া শুরু করি। আর এইভাবেই আজকের আমাদের সোনপ্রয়াগের ক্লান্তিময় দিনের অবসান ঘটল। আগামী দিন
আমরা বেরোবো সোনপ্রয়াগ থেকে ঋষিকেশের উদ্দেশ্যে। তাহলে আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড।